হ্যালো এভরিওয়ান, মাই চ্যানেল মিস্টার হরিদাতে আপনাদের সবাইকে স্বাগত করছি। বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত। কিন্তু লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না। তো চলে এসেছি আপনাদের ডাউট ক্লিয়ার করার জন্য। অনেকেই আমার আগের ভিডিওতে এসে বলেছেন যে দাদা আপনি কিভাবে এরকম হয়ে গেলেন, আজকে কীভাবে একজন আর কি হুইল চেয়ার পারসন, মানে হুইল চেয়ারে জীবনযাপন কীভাবে করছেন। কেননা আমাকে অনেকেই আগে কিন্তু ভালো দেখেছে, কিন্তু হঠাৎ ভিডিওতে দেখছি আমি হুইল চেয়ার ছাড়া কোথাও যেতে পারি না, একজন হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী মানুষ হয়ে গেছি। তো তাদের ডাউট ক্লিয়ার করার জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর অনেকেই ইন্ট্রোটা দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কেন প্রতিবন্ধী, বা অনেকেই জানেন আমার ব্যাপারে। তো তাদের জন্য বলছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আপনারা তো সবই জানেন, তবু লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে কিন্তু আমাকে সাপোর্ট করা হবে। আর ভিডিওটাকে বেশি করে আপনারা কিন্তু শেয়ার করবেন, আপনারা জানলেও কিন্তু শেয়ার করবে, তাহলে আমার কিন্তু অনেক উপকার হবে। তো দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত। ভিডিওটা আমি প্রথম থেকে শুরু করছি, পুরো ফুল ডিটেলস আমার সাথে কী হয়েছিল আমি কিন্তু শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকুন। তো নমস্কার বন্ধুরা, আমার নাম হরিপদ সামন্ত। আমি একজন স্বর্ণশিল্পী। 2020-তে ফার্স্ট কোভিড চলাকালীন আমি কিন্তু দিল্লিতে সোনার কাজ করতাম। তো কোভিড চলাকালীন 3 মাস পরে আমি কিন্তু কোভিড থাকাকালীন আর কি 3 মাস কোভিড চলাকালীন আমি কিন্তু আমার দেশের গ্রামের বাড়িতে আসি। আর আসতে ওখানে আর কি এখানে নিয়ম ছিল, বা গোটা অল ইন্ডিয়ারই নিয়ম ছিল, কেউ যদি পরিযায়ী শ্রমিক কোনো অন্য জায়গা থেকে কোথাও দিয়েও যদি আসে, তো তাকে 18 দিন বা 16 দিন যাবত আর কি হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো সেই মতে আমি কিন্তু আমি বাড়িতে আসি। আর এসে আমার মাসির বাড়িতে একটি মানে খালি বাড়িতে কিন্তু আমার মাসির ছেলেরাও ছিল আমার সাথে। তো আমরা একসাথে আর কি 4 জন মিলে হোম কোয়ারেন্টাইন আর কি পালন করি। তো ওখানে আমরা থাকি। আর হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন আমি কিন্তু কোভিডটা টেস্ট করাই। জীবনে এইটাই বন্ধুরা, জীবনেতে আর কি প্রথম সবচেয়ে বড় ভুল আমি এটাই করে ফেলেছি, আমি কোভিড টেস্ট করিয়েছি। আজ পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত আমি কিন্তু সেইটার জন্য পস্তাচ্ছি। ঠিক আছে, পস্তাচ্ছি একদম মর্মান্তিকভাবে। আমি কিন্তু একদম আহত হয়ে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকুন, ধীরে ধীরে কিন্তু ঠিক সব কিছু বুঝতে পারবেন। তো আমি ওখানে থাকাকালীন কিন্তু আমি কোভিড টেস্ট করাই। আর রিপোর্ট আসার জন্য আমি কিন্তু 1 সপ্তাহ অপেক্ষা করি। তো 1 সপ্তাহ কালীন অপেক্ষা করার পরে আমার কিন্তু রিপোর্টটা যখন না আসতে, আমি কিন্তু আমার মানে নিজের বাড়িতে আর কি হোম কোয়ারেন্টাইন থেকে মাসির বাড়ি থেকে আমি কিন্তু নিজের বাড়িতে আসি। তো সেই থেকে আর কি আমার সেই দিন থেকে আর কি নসিবটা খারাপ চালু হওয়া শুরু হয়েছে। তো আমি যেদিনই আমি কিন্তু বাড়িতে আসি, তারপরের দিন মানে যেদিন মাসির বাড়ি থেকে আসি সেই দিন ছিল 13ই জুন। ঠিক আছে, আর 14ই জুন মানে রবিবার দিন, শনিবার দিন আমি আসি। আর রবিবার দিন ঠিক সকালবেলায় মানে 4টের সময় লাগাদ আর কি ভোর আর কি 4টে লাগাদ আর কি আমি ঘুমাচ্ছিলাম। আমার ফোনেতে একটা কল আসে যে হরিপদ সামন্ত বলছে। আমি বলি হ্যাঁ, আমি হরিপদ সামন্ত বলছি। তো উনি বললো আর কি, মানে অ্যাম্বুলেন্স চালক আমাকে ফোন করেছিল। তো উনি আমাকে বললো যে তোমার কোভিড পজিটিভ এসেছে, তোমাকে কিন্তু চিকিৎসার জন্য বড়মা হসপিটালেতে যেতে হবে। তো বড়মা হসপিটাল দেখে নিন, পাঁশকুড়াতে যে বড়মা হসপিটাল আছে, তো ওই বড়মা হসপিটালেতে কিন্তু যাওয়ার কথা বলছিল উনি। তো আমি সেই মতো রাজি হই। আমি এটাকে ইগনোর করি না, কেন আছে ওটা কিন্তু প্রচুর আর কি তখন মানে মর্মান্তিক আর কি ভয়াবহ আর কি। একটা লোক শুনলেই আর কি প্যানিক হয়ে পড়ছিল, প্রচণ্ড ভয়ে লাগছিল মানুষের। আমারও কিন্তু সেই মুহূর্তে কিন্তু প্রচণ্ড ভয়ে লাগছিল। একটা মানে খারাপ স্বপ্নের মতো ফোন এসেছিল। ঠিক আছে, আমি প্রথমে কিন্তু এটা ইগনোর করছিলাম, তারপরে আমি একটু দিমাগ দিয়ে ভাবলাম, তারপরে হতেই পারে। তো আমি কিন্তু চলে গিয়েছিলাম, আমাকে ডাকতে একটা অ্যাড্রেস দিয়েছিলাম ওনাকে, অ্যাম্বুলেন্সওয়ালাকে আর কি চালককে আমি অ্যাড্রেস দিয়েছিলাম। কিন্তু উনি ওখানে আসতে আমাকে কিটফিট করিয়ে কিন্তু চলে যায় ওনার সাথে। আর যাওয়ার পথে আরেকটি দাদাকে কিন্তু মানে তারও আর কি কোভিড পজিটিভ এসেছিলো, তো ওনাকেও আর কি তোলা হয়, আমি যতটা শুনেছি আর দেখেওছি। কেননা সর্বপ্রথম আমাকেই তোলা হয়েছিল। তো দাদাকে তোলা হয়, তারপরে আমরা দুজনে একসাথে, আর ড্রাইভার আর কি আমরা 3 জনই ছিলাম গাড়িতে। তো যাই এখান থেকে, যে এটা আমাদের লোকাল রাস্তা, মানে কোলাঘাট থেকে যে জোসার যাওয়ার যে রাস্তাটা, এটা হচ্ছে লোকাল রাস্তা। হাইওয়েতে উঠি আর কি, মানে কলকাতা থেকে যে হচ্ছে মানে কোলাঘাট থেকে যে পাঁশকুড়ার দিকে যাচ্ছে, তো এটা হচ্ছে হাইওয়ে। তো এই হাইওয়েতে উঠে একটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে, মানে ওইটা হয়েছিল ম্যাচকগ্রাম রোডেতে, একটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে বন্ধুরা, দাঁড়িয়ে থাকা একটা লরির পেছনেতে যে আমাদের অ্যাম্বুলেন্স চালক আর কি ধাক্কা মারে। ঠিক আছে, এবার উনি কি করে ধাক্কা মেরেছেন আমি তো জানিনি, কেননা আমার কিছুই মনে নেই কখন যে ধাক্কাটা হয়েছে, একটা মিরাক্কেলের মতো আর কি। আমি এটা ডাক্তারের সাথে পরবর্তীকালে আলোচনাও করেছি যে আমার কেন কিছু মনে নেই, কিন্তু ডাক্তাররা কিছু বলতে পারে না এটার ব্যাপারে। যখন অ্যাক্সিডেন্ট হয় আমি কিন্তু আমার কিছু মনে নেই। ঠিক আছে, কখন অ্যাক্সিডেন্ট হয় আমার এরকম, তারপরে বলছি শুনুন। তারপরে হচ্ছে এই অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের পরে আমার কিন্তু কিছুক্ষণ পরে জ্ঞান আসে। এই যে অ্যাক্সিডেন্টের ভিডিওটা দেখুন, দেখলে কিন্তু বুঝতে পারবেন।
কোলাঘাট থেকে আসছিলে তো? গোপালনগর? ঠিক আছে, বসো, আমরা বের করতেছি। এক মিনিট, আমাদের আসছে। একটু বলুন কোথা থেকে আসছে? কেড়ে বলো। গোপালনগর, তাই তো? থানা পূর্ব কোলাঘাট। দেখলেন ভিডিওটা। তো অ্যাক্সিডেন্টটার পরে আমার কিন্তু জ্ঞান আসে ওখানে। আমি জ্ঞান আসতে দেখলাম যে ড্রাইভার যে যিনি চালক ছিল উনি কিন্তু ওই টিয়ারিংয়ের উপরে পড়ে আছে। তারপরে শুনলাম ডক্টরের মুখে উনি ওখানে যে যারা উদ্ধার করতে এসেছিলো ওনারা বলেন যে ড্রাইভার কিন্তু স্পট ডেড। আর আমার সাথে যে আরেকটা পেশেন্ট ছিল উনি কিন্তু তখন বেঁচে ছিল, ঠিক আছে। পরবর্তীকালে আমার দিকে কিন্তু ওখান দিয়ে জিসিপি করে দেখলেন ভাঙা হলো। ভাঙা হওয়ার পরে কিন্তু ওখান দিয়ে উদ্ধার করে আমাদেরকে বড়মা হসপিটালে কিন্তু অ্যাডমিট করা হলো। বড়মা হসপিটালেতে অ্যাডমিট করার পরে আমার চিকিৎসা হলো। ওনারও চিকিৎসা চালু হয়েছিল, কিন্তু আমি দেখেছিলাম যতটা আমার জ্ঞান কিন্তু যাচ্ছিলো আসলে যখন জ্ঞান আসে দেখছিলাম ওনারও বেডেতে কিন্তু চিকিৎসা হচ্ছিলো। কিন্তু সেই দিনই আর কি, যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেই দিনই আর কি দুপুরবেলায় কি বৈকালবেলায় আমার ঠিক অতটা নেই কটা বাজে তখন, কেননা ঘড়িতে আমি দেখিনি। তো দেখলাম যে ওনাকে আর কি প্যাকেট করা হচ্ছে ওখানেতে, আমি এইটুকুনি দেখেছি। আমি কিন্তু প্রচণ্ড দুঃখিত হয়ে পড়েছিলাম। তো ওখানে আর কি সিস্টাররা যারা ডাক্তাররা বলেছিল কিছু আর কি, ওনারা বলেছিল আমাকে মোটিভেট করেছিল যে মন খারাপ করো না, আর যা হওয়ার হয়ে গেছে। ওনাকে দেখে আর কি, কেননা উনিও তখন কিন্তু ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ ওখানেই কিন্তু করে দিয়েছিল। ওনাকে আমি মৃত দেখে, আমার সাথে যে মানুষটা কিছুক্ষণ আগে আমার সাথে একসাথে কিট পরে গাড়িতে উঠলো কিছুক্ষণ পরে, ওনাকে মৃত দেখে আমি কিন্তু প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। আর আমি তখন দেখলাম যে আমার আর কি, যখন ডাক্তারবাবুরা বলছিল যে তুমি কি তোমার পাটা নাড়াচড়া করতে পারছো, বন্ধুরা প্রচণ্ড মেঘের ওয়েদার খারাপ, ঠিক আছে, একটু অন্ধকার হয়ে যাচ্ছে। তো ডাক্তারবাবুরা বললো তুমি কি তোমার পা লাড়াছাড়া করতে পারছো? আমি বলি না, আমার কিন্তু পা লাড়াছাড়া করতে পারছি না। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে আমার কি হয়েছে। আমি খালি এটাই বুঝতে পারছি যে আমার কিন্তু পা হাত কিছু মানে হাত লাড়াছাড়া করতে পারছি, কিন্তু কোমর থেকে কিছুই লাড়াছাড়া করতে পারছি না। পিচ্ছা পায়খানা কিন্তু কোনো ফিলিংস বুঝতে পারছি না। তারপরে দেখলাম ওনারা একটা ক্যাথিটার লাগিয়ে দিল, আমার সেলাইনে চ্যালেঞ্জ করে দিল হাতেতে। তো ওখানে আমার কিন্তু 13 দিন 14 দিন যাবৎ কিন্তু কোভিডের চিকিৎসা হলো। যখন পজিটিভ থেকে নেগেটিভ আসে তারপর ওখান থেকে আমাকে ডিসচার্জ করা হয় ওখান থেকে আমাকে পরবর্তীকালে ডিসচার্জ করা হয় এসএসকেএম হসপিটালেতে। আমাদের কলকাতা যে পিজি হসপিটাল আছে, এসএসকেএম হসপিটাল আছে, কিন্তু ওই এসএসকেএমেতে আমাকে মানে ওখান থেকে আর কি ডিসচার্জ করে আর কি ওখানে অ্যাডমিট করা হয়। পরবর্তীকালে আমার হচ্ছে সার্জারির জন্য আমাকেও, কেননা বড়মা হসপিটালে বলেছিল তোমার একটা হাড় ভেঙে গেছে, তো সেটা সার্জারির জন্য তোমাকে আমাদের ভালো একটি হসপিটালেতে পাঠাচ্ছি, সেখানে কিন্তু তোমার সার্জারি হয়ে গেলে তুমি কিন্তু আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। তোমাকে এরকম মোটিভেট করেছিল ওখানের ডাক্তাররা, আমাকে ফুল মোটিভেট করেছিল ওখানে, ঠিক আছে। আমাকে ওখানে তারপরে আমাকে করে দেয়, ভর্তি করে দেয়। তো ওখানে আমি চিকিৎসা লিয়াকালীন আর কি মানে ওখানেও আমার মানে তখন সাথ কিন্তু মানে এমন নসিবটা খারাপ, কিন্তু ওখানেও আমাকে সাথ দিচ্ছিল না ভগবান, ঠিক আছে। নসিবটা এতটাই খারাপ। তো ওখানে আমি ভেবেছিলাম আমার সার্জারিটা কিন্তু হয়ে যাবে, কেননা আমরা আর্থিকভাবে কিন্তু প্রচণ্ড দুর্বল। একটা সার্জারি কিন্তু প্রাইভেটভাবে করতে গেলে আমরা কিন্তু পারবো না, ঠিক আছে। তো আর সেই টাইমে কোভিড চলছিল, কোনো হসপিটালে কিন্তু আমাকে অ্যাডমিটও নিবে না, কেন অনেক জায়গায় হসপিটাল তখন কিন্তু বন্ধ ছিল, ঠিক আছে, টোটালি বন্ধ ছিল, কোনো রুগীকে অ্যাডমিট নিচ্ছিল না। কেননা আমার মামা অনেক জায়গায় আর কি ঘুরে বেরিয়ে দেখেছে, ঠিক আছে। তো এরকম চলছিল। তারপরে আমাকে কিন্তু ওখানে পিজিতে যখন আমার হচ্ছে আর কি অ্যাডমিট করে দেয়, তো চিকিৎসা চলছিল একটা সার্জারি করার জন্য পিজি হসপিটালে আর কি সার্জারি করার জন্য যাবতীয় যা জিনিসপত্র আর কি লাগে, মানে চেক আপের জন্য লাগে, যেমন সিটি স্ক্যান বলো, এমআরআই বলো, এক্সরে বলো, এরকম সমস্ত কিছু কিন্তু একদম রেডি ছিল মানে আমার সার্জারির জন্য, ঠিক আছে। তো সার্জারির জন্য সব কিছু তৈরি ছিল। 13 দিন 14 দিন ওখানেও কেটে যায়,
কিন্তু কিছুদিন পরে 13-14 দিন পরে হঠাৎ একদিন আমাকে ডিসচার্জ করে দিল। কারণ কি ছিল না, ওখানে কিন্তু ওয়ার্ডটাই একটা করে কোভিড পেশেন্ট মানে পেশেন্ট আর কি ধরা পড়ছিল, কোভিড ধরা পড়ছিল একটা পেশেন্টে, মানে আমাদের মতো নর্মাল পেশেন্ট আর কি, যারা সার্জারি হয়ে গেছে তার জন্য অ্যাডমিট আছে তাদের, ঠিক আছে। তো এখন ধরা পড়ছিল, তার জন্য আমাকে কিন্তু ডিসচার্জ করে দেওয়া হয়েছিল। আর আমাকে বলা হয়েছিল যে 1 মাস পরে এখানে এসে আবার অ্যাডমিট হয়ে যাবে, তখন কিন্তু তোমার সার্জারিটা হয়ে যাবে, সমস্ত কিছু তৈরি আছে আমাদের রিপোর্ট হয়ে। তো আমাকে সেরকমভাবে ডিসচার্জ করে দেয়, আমাকে বাড়িতে আমার বাড়ির লোকেরা নিয়ে আসে। হ্যাঁ, নিয়ে আসার পরে অলরেডি আমার 1 মাস দেরি হয়ে গিয়েছিলো, আর থাকাকালীন আমার একটা কিন্তু বিশাল বড় বেডশো হয়ে গেছিলো। আর তার কারণ কিন্তু কন্টিনিউ আমার কিন্তু জ্বর হচ্ছিল এরকম করে। তারপরে আমার বাড়ির লোকেরা দেখলো যে হচ্ছে আমরা যদি না প্রাইভেটে করাতে পারি কিন্তু পেশেন্টটাকে বাঁচাতে পারবো না এই পিজি হসপিটালে চক্করে যদি থাকি, কেননা পিজি হসপিটাল অলরেডি বলে দিয়েছিল 1 মাস পরে ছাড়া আমরা কিন্তু ভর্তি নেবো না, ঠিক আছে। তো তারপরে আমাকে কিন্তু এখন বাড়িতে এসে আর কি এরকম সব মানে হসপিটালে যে আমার বাড়ির লোকেরা দেখে কোন হসপিটালে যে আমার চিকিৎসাটা হবে আর পয়সা কত লাগবে, কেননা আমরা প্রথমেই বলেছি আমরা আর্থিকভাবে কিন্তু প্রচণ্ড দুর্বল, আমরা কিন্তু বললে পারি যে কোনো নার্সিংহোমেতে আমরা কিন্তু চিকিৎসা করাতে পারবো না, ঠিক আছে। সেই হিসাবে আমরা কিন্তু আমার বাড়ির লোকেরা, আমার যে রিলেটিভ আছে তারা কিন্তু যেয়ে অনেক হসপিটালে যেয়ে কিন্তু নার্সিংহোমে যেয়ে কিন্তু খোঁজ খবর নিয়েছে। তারপরে একটা এখন হসপিটাল পাওয়া যায়, নার্সিংহোম আর কি পাওয়া যায়, সেইটা ছিল সল্টলেক নিউ এভিনিউ নার্সিংহোম। ওটা হচ্ছে চীনা পার্কের সামনে, সল্টলেক চীনা পার্কের সামনে নিউ এভিনিউ যে নার্সিংহোম আছে, ওখানেই কিন্তু আমার মানে প্রথম চিকিৎসাটা হয় সার্জারির জন্য, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর হচ্ছে নার্সিংহোম। প্রথমটা ছিল হচ্ছে আমাদের কোলাঘাট পাকবাড়ি হসপিটাল, যেখানে আমি চেক আপ করি। দ্বিতীয় হচ্ছে বড়মা হসপিটাল, যেখানে আমার মানে কোভিডের জন্য চিকিৎসা হয়। তৃতীয় হচ্ছে আমি পিজি হসপিটালে অ্যাডমিট হই, যেখানে আমার কিছুই হয়নি, খালি রিপোর্টগুলো হয়েছে। আর চতুর্থ হচ্ছে সল্টলেক নিউ এভিনিউ হসপিটাল, ঠিক আছে। এটা চতুর্থ, এখানেই আমার সার্জারি হয়, এখানে আমি অ্যাডমিট হই, এখানে আমার সার্জারি হয়। সার্জারি হওয়ার পরে আমি একটা ভেবেছিলাম আর কি, যে অনেক আশা নিয়ে ভেবেছিলাম যে আমার হয়তো সার্জারিটা করার পরে কিন্তু আমি আবার আগের মতো সুস্থ হয়ে যাব, কিন্তু পরবর্তীকালে সার্জারি হওয়ার পরেও আমি কিন্তু সুস্থ হইনি, আমি কিন্তু প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। কিন্তু আমাকে সার্জারি করার পরে কিন্তু আমাকে ওখানেও ডিসচার্জ করে দেওয়া হয়, আমি বাড়ি চলে আসি ডিসচার্জ করে দেওয়ার পরে। তারপরে আমি ভেবেছিলাম যে 1 মাস পরে তো ডাক্তারের কাছে যাব, তখন আমি ডাক্তারবাবুকে এটাই সবার প্রথম জিজ্ঞেস করবো আমি কবে হাঁটাচলা করব। তো 1 মাস হয়ে যায়, ডাক্তারবাবু আমাকে ডেকে পাঠায় ওনার চেম্বারে। ওইটা ছিল 5 নম্বর নার্সিংহোম, ওটা ছিল হচ্ছে সল্টলেকের অ্যাপোলো নার্সিংহোম, ঠিক আছে। অ্যাপোলো নার্সিংহোমের উনি ডাক্তারবাবু, ওনার ওখানে চেম্বার আছে, তো ওনার চেম্বারেই আমাকে ডেকে পাঠাই। ওনার চেম্বারে আমি যাই, যে আমার সমস্ত কিছু চেক আপ হয়, আর কথা মতো আমি ওনাকে জিজ্ঞেস করি ডাক্তারবাবু আমি কবে আবার হাঁটাচলা করতে পারবো। ডাক্তারবাবুর কথাটা শোনার জন্য আমি কিন্তু একটুও তৈরি ছিলাম না। ডাক্তারবাবু আমাকে বললো কবে হাঁটাচলা করতে পারবে, আমরা তো সেটা কিছু বলতে পারবো না, কিন্তু ইমিডিয়েটলি তোমাকে কিন্তু ফিজিওথেরাপি করাতে হবে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আমার কাজ ছিল স্পাইনাল কর্ডটাকে ক্লিয়ার করার, আমি কিন্তু ওই মানে তোমার যে হাড়গুলো ছিল ওগুলোকে কিন্তু আমি ফিক্সড করে দিয়েছি, স্পাইনাল কর্ডটা যে দেবে ছিল ওটাকে কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি, ওতে আর কিন্তু কিছু দাবা মানে দেবে কিছু নেই, ঠিক আছে। এবার পরবর্তীতে তোমাকে কিন্তু ফিজিওথেরাপি করাতে হবে। আর ওই যে বেডশোটা ছিল বলেছিলাম না, তো বেডশোটাকে উনি মানে খুব ভালো ডাক্তার, উনি হচ্ছে বেডশোটাকে ইনফেকশন দেখে উনি কিন্তু চেঁচে বাদ দিয়ে দিয়েছিল, আর বলেছিল পরবর্তীকালে কিন্তু তুমি যদি প্লাস্টিক সার্জারি করাতে পারো তো করে নেবে প্লাস্টিক সার্জারি। তো পরবর্তীকালে আমি প্লাস্টিক সার্জারি করাতে পারিনি, ওটা কিন্তু আমি ড্রেসিং করেই ভালো করেছিলাম। তো এরকম করে বাড়িতে চলে এসে আর কি ড্রেসিং করে ভালো করেছিলাম। পরবর্তীকালে আমার কিন্তু ফিজিওথেরাপি যে উনি করাতে বলেছিল, ওনার কথা মতো আমি কিন্তু 1 মাস 1.5 মাস ফিজিওথেরাপিও করাই। কিছুদিন করার পরে আমি কিন্তু আর ফিজিওথেরাপিটাকে করাতে পারিনি, কেন বেডশোর ড্রেসিং আর ফিজিওথেরাপি আমার অত পয়সা আমার কাছে ছিল না, ঠিক আছে। বাধ্য হয়ে কিন্তু আমি ফিজিওথেরাপিটাকে কিন্তু বন্ধ করতে ফিজিওথেরাপিটাকে বন্ধ করতে আমি কিন্তু ডিসিশন নিই আর কি। শেষকালে আমি এটাই করি যে ফিজিওথেরাপিকে টোটাল কিন্তু বন্ধ করে দেবো। আর বেডশোটা যেহেতু ইনফেকশন হচ্ছে, কিন্তু বেডশোটাকে আমাকে কিন্তু ড্রেসিং করতে হবে আর ভালো করতে হবে কতখানি বেডশোটা, ঠিক আছে। তো আমি সেই মতো আর কি ফিজিওথেরাপিটাকে ডক্টরবাবুর সাথেও কথা বলেছিলাম, কেননা আমি পারছি না। আর হচ্ছে ফিজিওথেরাপিটা করানোর জন্য আমার যে বেডশোটা ড্রেসিং হচ্ছিলো, যেখানে শুকাচ্ছিলো সেখানে কিন্তু ফেটে গিয়ে রক্ত পড়ছিল, তার জন্যও একটা কারণ ছিল। বিশেষ করে আমি কিন্তু বন্ধ করে দিই ফিজিওথেরাপিটাকে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু আমার 1.5 বছর কেটে যায় ড্রেসিং করে এটাকে আর কি বেডশোটাকে ড্রেসিং করে 1.5 বছর কেটে যায়। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল 14 জুন 2020 রবিবার দিন সকালবেলায়, ঠিক আছে। তো এরকম করে 1.5টা বছর কেটে যায়। তারপরে আমার কিন্তু মানে আমার বাড়িতে একটা আর কি কল আসে, আমার একটা পাড়ার জেঠু আর কি নিয়ে আসে, সেই যোগাযোগটা নিয়ে আসে, যে এরকম বলে যে
বাবু তুই একটা ভিডিও করে পাঠাবি, জেঠু আমাকে বলে যে বাবু একটা ভিডিও করে পাঠাবি, তোর কিন্তু অনেকে আর কি সাহায্য তারা করবে, তোর কি প্রবলেম আছে তাদেরকে বলবি। তো উনি আর কি ওখান থেকে ফোন করে ভিডিও করে পাঠাই, তারপরে উনি আমাকে ওখান থেকে কিন্তু ফোন করে। ওইটা ছিল আমাদের কোলাঘাট ব্লকেরই আর কি, ওইটা হচ্ছে সংকেত ক্লাবের অসীম জেঠু আমাকে কিন্তু ওই ভিডিওটা চেয়ে পাঠিয়েছিল জেঠুর হাতে। তো জেঠু ওই ভিডিওটা আর কি ওনাকে দিতে কিন্তু উনি সঙ্গে সঙ্গে স্টেবিলায় ওটাকে কিন্তু ওনার ফেসবুক পেজেতে আর কি ছাড়ে। তো ফেসবুক পেজেতে ছাড়ার পরে নানা রকম নামি দামি লোকেরা আমার বাড়িতে আসা চালু করে, এবং কি আনন্দবাজার পত্রিকাতেও ছাপানো হয়, ঠিক আছে, এবিপি আনন্দ নিউজেও কিন্তু ওটাকে ছাড়া হয়। এরকম নানা রকম আর কি অনেক নিউজে কিন্তু এই ব্যাপারটাকে ছাড়ানো হয়। তারপরে সরকারের আর কি টনক লড়ে, কেননা আমার যেহেতু এটা সরকারি এতে হয়েছিল, আমি কিন্তু সরকারিভাবে কোনো কেস ফেস কিছুই করি না, ঠিক আছে। আমি সব কিছু মেনে নিয়েছিলাম যে এটা কারো কিছু দোষ নেই, আমি কাকে দোষ দেবো, ঠিক আছে, ভাগ্যে ছিল হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম ভেবে আমি কিন্তু কিছুই স্টেপ নিই না। তো তখন আর কি সরকারের আর কি টনক লড়ে, যেমন হচ্ছে বিডিও অফিস থেকে, ডিএম অফিস থেকে কিন্তু আমাকে স্যারেরা ফোন করে যে তো স্যারেরা আমাকে কিন্তু আমার সাথে যোগাযোগ করে, আর স্যারেরা আমাকে বলে তোমার কি এখন বর্তমানে অসুবিধা আছে সেটা বলো। তো স্যারের দিকে আমি সব কিছু খুলে বলি যে স্যার আমার তো ওখানে অ্যাক্সিডেন্টে কিন্তু স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছিল, তার জন্য আমার কিন্তু কোমরের নিচে থেকে কোনো সেন্স নেই, আমি আজ পর্যন্ত প্রতিবন্ধী, আর বিছানায় 1.5 বছর যাবৎ আমি কিন্তু একভাবে পড়ে আছি। তো স্যারেরা শুনে, তখন স্যারেরা বলে এখন তোমার কী চিকিৎসা সেইটা বলো, কী চিকিৎসা করতে পারি আমরা আর কি তোমাকে করলে আর কি তুমি সুস্থ হতে পারো, এখন বলো। তো আমি ওনার দিকে বলি যে আমি 1.5 বছর যাবৎ যে শুয়েছিলাম, তো আমার হিপ জয়েন্টগুলো আর কি জাম হয়ে গেছিলো। আমি কিন্তু এই যে আজকে তোমাদের সামনে এরকম করে উঠে যে বসে আছি, তো এরকম আমি কিন্তু উঠে বসতে থাকতে পারতাম না। এটা কিন্তু সম্ভব হয়েছে সম্পূর্ণ অসীম জেঠুর জন্য। আমি এটার জন্য ক্রেডিট দিতে চাই অসীম জেঠুকে। অসীম জেঠু যেদিন আমাদের পাশে দাঁড়াতো, কিন্তু আমি আজকে হয়তো ওই বেডে শুয়ে থাকতাম, বা এতদিন হয়তো বেঁচেও থাকতাম না, আপনাদের সামনে হয়তো প্রেজেন্ট থাকতাম না, ঠিক আছে, বা এই কথাটা তুলে ধরতে পারতাম না, ঠিক আছে। তো অসীম জেঠুই আমাদেরকে সাহায্য করে। তো ওনাকে সেই হিলেতে তখন হচ্ছে আমাকে যে স্যারেরা যে বলে, স্যারের দিকে আমি এরকম বলি যে আমার এই হিপ জয়েন্টগুলো এরকম জাম হয়ে গেছে, আমি উঠে বসতে পারি না, আমার একটা তার সাথে আঁঠুও জাম হয়ে গেছে, আমি কিন্তু উঠে বসতে পারি না, আমার তার জন্য কিন্তু সার্জারি লাগবে। কেননা এর আগে আমি কিন্তু এই এমনি মানে গ্রামে যে হচ্ছে মানে মেডিকেলগুলো আছে না, মেডিকেলের ডাক্তারবাবুরা আসে, পাস করা এমবিবিএস যে ডাক্তারবাবুরা আসে নানা রকম প্রতিষ্ঠান থেকে, তো ওই সব ডাক্তারকে আমি কিন্তু দেখিয়েছিলাম, ওইখানে ডাক্তারকে দেখেছিলাম, অর্থোপেডিককে দেখিয়েছিলাম। তো ওনারা বলেছিল যে এটা সার্জারি লাগবে, সার্জারি কিন্তু ছাড়া কোনো কিন্তু সম্ভব নয়। তো আমি এখানে করাতে চাইনি তখন, ঠিক আছে। তো ওখানে যখন জিজ্ঞেস করে আমাকে ওই বিডিও অফিসে যে স্যারেরা যে ফোন করে, কিন্তু আমি সেই হিসাবে তখন ওনার দিকে বলি যে আমার এটা সার্জারি লাগবে। এখন ওনারা বলে ঠিক আছে, তো সার্জারি করাতে চান ভালো কথা, সার্জারি করিয়ে নিন, আমরা হচ্ছে বলুন আপনি কোথায় ভর্তি হতে চান, আমরা কিন্তু সেখানেই তোমাকে অ্যাডমিট করে দেবো, স্বাস্থ্যসাথীর মাধ্যমে কিন্তু তোমার পুরো চিকিৎসাটা হয়ে যাবে। তো ওনারা বলে, তো আমি তখনই একটা চোখ বুঝিয়ে একদম ওনার দিকে বলি, কিন্তু আমি এখানে কোনো চিকিৎসা নিতে চাইনি, আমি এখানে অনেক ডাক্তারকেই দেখিয়েছি, ঠিক আছে, আমি কিন্তু এবার যেতে চাই, আমি ভেলুরে দেখাতে চাই সিএমসিতে। তখন ওনারা এক চান্সে বললো ঠিক আছে তাই ভেলুরে যান, ভেলুরে সিএমসি তো আমাদের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড চলে, ঠিক আছে। তো ওনাদের কথা অনুযায়ী ওনারা আমার স্বাস্থ্যসাথী কার্ডটাকে বাড়ি থেকে নিয়েছি, ঠিক আছে, কিন্তু আমার স্বাস্থ্যসাথী কার্ডটাকে রিনিউ করে দেয়, আর এইটা বলে যে পুরো 5 লাখ টাকা তোমার জন্য অ্যাভেলেবেল আছে, তুমি কিন্তু চিকিৎসার জন্য পুরো খরচা করতে পারো এটা, ঠিক আছে। তো আমি শুনে আর অনেক মানে আমার উপকার হলো, ওনার দিকে ধন্যবাদ দিলাম, ঠিক আছে। তো তারপরে ওই সব কিছু কনফার্ম হয়ে যাওয়ার পরে আমি সেই কথা অনুযায়ী আর কি আমি অনলাইনে এখানে ভেলুরের ডক্টরের আর কি নিউরোলজিস্টে আমি যাকে দেখাবো, ওনার অনলাইনে আমি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করি, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যেই তারিখে ডেট হয় সেই তারিখে আমি সেই মতো আর কি ওখানে যাওয়ার জন্য প্রোগ্রাম বানাই। তো এখন ডেট হলো, ডেট হওয়ার পরে আমি কিন্তু ফার্স্ট স্টেপ নিলাম ভেলুর যাওয়ার জন্য, সিএমসিতে যাওয়ার জন্য সানডে স্পেশাল ট্রেনেতে আর কি, সানডে স্পেশাল ট্রেনেতে আমি কিন্তু স্টেপ নিলাম। তো ওইটা ডিএম অফিসের তরফ থেকে আমাকে কিন্তু বাড়ি থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল, বাড়ি থেকেই আমাকে তুলে নিয়েছে কিন্তু এ অবধি, মানে রেলওয়ে স্টেশন অবধি, কিন্তু হাওড়া রেলওয়ে স্টেশন অবধি কিন্তু আমাকে ছেড়ে দিয়েছিল, ঠিক আছে। তো আমি হাওড়া স্টেশন গিয়ে আমি কিন্তু সানডে স্পেশাল ট্রেনেতে আর এক্সপ্রেসে কিন্তু বসার পরে আমি কাঠপাটিতে যাই, পরের দিন কাঠপাটিতে পৌঁছাই, কাঠপাটি জংশনে, কাঠপাটিতে লাভি, কাঠপাটিতে নেবে, তারপরে ওখানে মানে তোমার দিকে আমি সমস্তটা ব্যাপারটা আমি কিন্তু তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি, ঠিক আছে। দেখতে থাকুন, খারাপ ভাববেন না, ঠিক আছে। বাড়ির ছেলের মতো দেখুন, একটা বাড়ির ছেলে যদি আপনাদেরকে বুঝাতো কেমনভাবে বুঝাতো, সেরকমভাবেই আমি কিন্তু বুঝাচ্ছি, খারাপ ভাববেন না, ঠিক আছে। তো আমি কাঠপাটি জংশনেতে লাভি, আর লেবে
আমি কিন্তু একটা রুম ভাড়ালি কিন্তু আমি যেদিন লেবেছিলাম তারপরের দিনই আমার কিন্তু ওখানে আউটডোরে ডাক্তার দেখানোর কিন্তু ডেট ছিল। আমি রুম ভাড়ালি রাত্রিগুলো থাকি, সকালবেলায় ঠিক 6টার সময় আমি কিন্তু ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। তারপরে গিয়ে আমি আউটডোরেতে ডাক্তার দেখাই, সমস্ত কিছু ওনারা বললো, আমাকে কথাবার্তা হলো, ওনারা বললো যে এটা ফিজিওথেরাপিতে ঠিক হবে না, এটা কিন্তু তোমার সার্জারি লাগবে। তো ওনারা বললো তো সার্জারি করার জন্য কত টাকা খরচা হবে। ওনারা একটা মিটিং করলো আমাদের সাথে, আর ওখানে একটা ভালো জিনিস আছে, ওনারা মিটিং করলো কত টাকা লাগবে যাকে তাকে বলবে না, তোমার বাড়ির যে গার্জেন, ওই যে আধার কার্ড ফার্ড যে লাগে না, আধার কার্ডে কে আছে গার্জেনটা আর কি নামটা, কিন্তু সেইটা দেখেই তবে ওরা করে। আর গার্জেন ছাড়া কিন্তু কাউকে বলবে না যে কত টাকা লাগবে, গার্জেন থাকবে তার সামনে কিন্তু বলবে, কেননা ওখানে আছে দালাল এলাও নয়। ঠিক আছে, অনেকে দালালি করে আর কি চালায়, ঠিক আছে, মোটা অঙ্কের টাকা কামায়, কিন্তু ওইটা ওনারা আর কি পছন্দ করে না। ওনারা কিন্তু ওইটাকে পুরোটাই আর কি প্রচুর করা আইনে আর কি ফলো করে, ঠিক আছে, রুলসটা ফলো করে, তাই গার্জেন ছাড়া কিন্তু কাউকে বলবে না। তো আমার সেই হিসাবে আমার মা যায়, কেননা আমার সাথে আমার হচ্ছে বোনের হাজব্যান্ড গিয়েছিলো, আমার বোনের হাজব্যান্ডকে কিন্তু ওনারা বলতে চায়নি। তারপরে পরবর্তীকালে আমার মা মুখু সুরকু মানুষ, আমার মা কিন্তু কিছুই জানে না, ঠিক আছে, আমাদেরকে বলি তবু শুনে না, বলে যে আমার দিকে নিয়ে আসো, ওনার সামনেই কিন্তু আমরা সমস্ত কথাটা বলবো, কত টাকা লাগবে আর কী করতে হবে। তো আমার মা আসে, মাকে বলে যে এরকম এত টাকা খরচা হবে। তো বলে, আমরা তখন বলি যে আমরা তো স্বাস্থ্যসাথী কার্ডেতে চিকিৎসা নিতে চাই, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমরা কিন্তু চিকিৎসাটা করাবো, এসেছি তাই। আর এরকম হয়েছিল আমার ব্যাপার, আমার সব আগে আর কি 1.5 বছর আগে কী হয়েছিল, কীভাবে আমি আজকে এরকম হয়ে গেলো, ওনাদেরকে কিন্তু সমস্ত কিছুর কথাটা বলি যে এরকম নিউজে ছাড়া হয়েছে। ওনারা বলে ঠিক আছে, স্বাস্থ্যসাথী কার্ডটাকে সিলভার গেটে 1 নম্বর রুমেতে কিন্তু তোমরা জমা দাও, ওখানেই আর কি একটা স্বাস্থ্যসাথীর ওখানে কাউন্টার আছে, ঠিক আছে, মানে যারা স্বাস্থ্যসাথী কার্ডেতে চিকিৎসা নিতে চায়, ওখানে বাঙালি লোকই আছে, তো ওখানে আমি জমা নিই। ও কিন্তু এখানে জমা দেওয়ার পরে এখান দিকে যখন আমাদের গভর্নমেন্ট ওখানে ব্লু টিক পাঠাবে আর কি, তবেই কিন্তু চিকিৎসা চালু হবে, তার আগে কিন্তু চিকিৎসা চালু হবে না। আর ওনার দিকে সমস্ত কিছু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে সমস্ত কিছু জানাতে হয় যে ওই পেশেন্টের কী প্রবলেম আছে, কী আছে, নম্বরের দিকে পাস করলে তবে কিন্তু ওনারা চিকিৎসাটা চালু করে, ঠিক আছে। তো আমার কি হলো, আমার ক্ষেত্রে ওটা রেড কালি আর কি, রেড দাগ পড়ে গেল। ওনারা আমার দিকে জানালো যে ওখান থেকে তোমার কিন্তু এটা পাস হয়নি, অনেক টাকার ব্যবধান ছিল, 4 লাখ টাকা ওনারা চেয়েছিল আমার 3টে সার্জারির জন্য, ঠিক আছে, আর 1 লাখ টাকা ফিজিওথেরাপির জন্য রেখেছিল, আমার যখন সার্জারি হয়ে যাবে তখন ফিজিওথেরাপি করাবে আর কি। তো পুরো 5 লাখ টাকায় ওনারা চেয়েছিল, আর সার্জারির জন্য 4 লাখ টাকা চেয়েছিল। তো এটা শুনে আমি তখন ওখান থেকে যখন ব্লু টিক না দিতে লাল কালি পড়ে যেতে, আমি কিন্তু নবান্নতে অনেক এতে আমি কিন্তু ওই অনলাইনে সার্চ করে কিন্তু আমি ফোন করেছি, দিদির সাথে যোগাযোগ করেছি, আমাদের বিডিও অফিসে কিন্তু যোগাযোগ করেছি। তখন আমাকে কি বলছেন জানেন, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আপনারা বাড়ি চলে আসুন, এখানে অনেক ভালো হসপিটাল আছে, ওখানে কেন গেছেন চিকিৎসা করাতে, আমাদের রাজ্যে কি ভালো চিকিৎসা কেন্দ্র নেই নাকি, আপনারা কেন গেছেন, চলে আসুন, এরকম বলছিল, ঠিক আছে। আমি তখন একটু ভেঙে পড়েছিলাম। তো আমি ভাবলাম আমি অনেক কষ্ট করে এলাম, আমার খুব আশা ছিল যে ভেলুড়েতে চিকিৎসা উন্নত আর কি, আমাদের দেশের চেয়ে তো আশা করি অনেকই উন্নত, কেননা আমাদের দেশেতে আমাদের রাজ্যেতে অনেক জায়গায় হসপিটাল আছে, তাদেরকে আমি ছোটো করছি না, তারাও অনেক আর কি উন্নত মানের চিকিৎসা করে। যেমন আমি যে স্পাইন সার্জারি করেছি, ওই ডাক্তারও তো মানে অনেক উন্নত মানের, একজন স্পাইন সার্জন স্পেশালিস্ট, ঠিক আছে, তো উনিও ভালো সার্জারি করেছে। তো ওরকম জায়গায় আমি কিন্তু ঝট করে পৌঁছাতে পারবো না, যেমন অ্যাপোলো, ফোর্টিস এইসব নামি দামি জায়গায় কিন্তু পৌঁছাতে পারবো না, ঠিক আছে। আর ওই ভেলুড়ের মতো অত ভালো কিন্তু চিকিৎসাটাও হতো না। যেমন আমার সার্জারির পরে মানে ওই ফিজিওথেরাপির ডিপার্টমেন্টে ভর্তি, ওইটাও আমার কিন্তু ফ্রিতে হয়ে গেছিলো, সেটা কিন্তু ওখানে হয়ে গেছিলো, কিন্তু এখানে আমি করালে আমার কিন্তু সার্জারিটাই হতো বন্ধুরা, এটা তো ক্লিয়ার, আপনারা পরে শুনতে পারবেন আমাকে কী কী ওখানে সেবা দিয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি করালে কিন্তু ওইসব সেবা কিন্তু পেতাম না। এখানে ডাক্তারদের কিন্তু এটা নিয়ে রাগ করলে বা এটা নিয়ে কিন্তু খারাপ ভাবলে চলবে না, ঠিক আছে। আমি আমার ভিডিওটা দেখবেন, যে তুমি যদি ডাক্তারও যদি দেখে থাকেন, আমার ভিডিওটা দেখবেন, আপনারাই বুঝতে পারবেন কি ওখানে সেবাটা পেয়েছি আমি, ঠিক আছে। তো ওখানে আমার কিন্তু ওরকম তারপরে যখন লাল কালি রেড কালি পড়ে যায়, তো আমি আবার কিন্তু এখানেতে ওরকম যোগাযোগ করার পরে যখন কেউ না সাড়া দিচ্ছে, তখন আমি আবার অসীম জেঠুর কাছে কিন্তু আসি। অসীম জেঠু আবার আমার ব্যাপারটাকে নিয়ে ওনার ফেসবুক পেজেতে দেয়, দেখবেন এই যে খবরের কাগজে দিয়েছে, দেখছেন, আনন্দবাজার পত্রিকায় ছাপিয়েছিলেন, দেখেছেন, সেই ফুটেজটা আমি রেখেছি। তো আনন্দবাজার পত্রিকায় দেয়, আনন্দবাজার পত্রিকায় দেওয়ার পরে আবার ওখানে তারপরে আর কি নবান্ন থেকে আর কি ওখানে মানে ব্লু কালি আর কি এটা রাইট চিহ্নটা পড়ে যায়। তারপরে আমাকে সিএমসির তরফ থেকে ফোন করে যে তোমার পড়ে গেছে, তুমি আসো, আর তোমাকে কিন্তু অ্যাডমিট করা হবে, ঠিক আছে। যেমন ডাক্তারদের কথা ছিল যে এটা পড়লে কিন্তু তবেই তোমাকে অ্যাডমিট করা হবে, কিন্তু 9-এ তারপরে কিন্তু না হলে তার আগে কিন্তু অ্যাডমিট করতে আমরা পারবো না, ঠিক আছে।
তো এরকম ভাবে কিন্তু পড়তে তারপরে আমাকে কিন্তু অ্যাডমিট লাই, তারপরে আমাকে 7 বোতল রক্ত জোগাড় করার কথা, 20 বোতল রক্ত করার কথা বলে, জোগাড় করার কথা বলে, কিন্তু 20 বোতল আমি রক্ত জোগাড় করতে পারিনি, 7 বোতল কিন্তু আমি ওখান দিয়ে রক্ত জোগাড় করতে পেরেছিলাম। আমাকে অনেক লোক আর কি ওখান দিয়ে বাইরে থেকে, যার সাথে কোনো রক্ত সম্পর্ক নেই, কোনোদিন আমি তাকে চোখে দেখিনি, আমার কথা শুনে আমাকে দেখে শুধুমাত্র রক্ত দিতে ব্যাঙ্গালোর থেকে ছুটে এসেছে ভেলুর কাঠপাটিতে। এরকমও মানুষ আছে আমাদের আশপাশের গ্রামে আর কি, এরকম মানুষ আছে যে আমি তাকে কোনোদিন দেখিনি, কিন্তু আমার ব্যাপারে শুনে কিন্তু আমি ওখানে গেছি, পৌঁছেছি, কিন্তু শুনে কিন্তু আমাকে হেল্প করতে, শুধুমাত্র রক্ত ডোনেট করতে কিন্তু নিজের পয়সা খরচা করে কিন্তু এসেছিল, ঠিক আছে। বা ওখানে স্থানীয় একজন কাপড় ব্যবসায়ী মুসলমানদের, ঠিক আছে, ইসলাম ধর্মের লোক, উনিও কিন্তু জাত বিচার না করে, আমাদের একটা ধর্মে আছে না, আমরা যেই ধর্মেরই হয় আমাদের কিন্তু রক্ত লাল, ঠিক আছে, রক্ত কিন্তু লাল, আমরা খামাখাই খালি আছে জাত বাদ নিয়ে কিন্তু ঝগড়া আর কি অশান্তি করি, ঠিক আছে, এসব নিয়ে কিন্তু দ্বন্দ্ব করি। কিন্তু উনি ওইসব মাইন্ডে রাখে না কি আমি হিন্দু কি উনি মুসলিম এরকম দেখে না, আমাকে কিন্তু উনি রক্ত ডোনেট করেছিল ওইখানে, ঠিক আছে। আমি যে রুমটাই ছিলাম ওই রুমটার বাইরেতে ওনার কাপড় দোকান, তো উনিও শুনেছিলেন একজন তামিলনাড়ুর একজন তামিল মানুষ, তো উনিও হিন্দি কথা বুঝতে পারে না অতটা, কিন্তু যতটা বুঝতে পেরেছে সেই হিসাবে কিন্তু এসে আমাকে কিন্তু আমার হসপিটালে এসে কিন্তু ওখানে থেকে কিন্তু রক্ত ডোনেট করেছিল আমার জন্য, ঠিক আছে। তারপর রক্ত জোগাড় হতে আমার কিন্তু অপারেশনের ডেট বললো যে এত তারিখে এখন অপারেশন হবে, তোমার 3টে অপারেশন হবে, কিন্তু একবারে হবে না, 3বার ধরে হবে, কিছুদিন রেস্ট দিয়ে হবে, ঠিক আছে। প্রচুর বড় সার্জারি তো, 2টো হিপ জয়েন্ট, একটা আঁটু, এগুলো সবেতে এক্সট্রা শির বোনতের সাথে আজ হাড় জন্মিছে, হাড়ের সাথে কিন্তু এক্সট্রা শিরাও জন্মিছে, ওগুলোকে কাটতে গেলে কিন্তু প্রচণ্ড ব্লাড নষ্ট হবে, ঠিক আছে। তো এরা এখন বলে ব্লাড নষ্ট হবে, তার জন্যই আর কি আমরা রক্তর কথা বলেছি। তো রক্ত জোগাড় করতে এখন সব কিছু ওনারা সব কিছু জানিয়ে দিল আমাকে। তো তারপরে সরি বন্ধুরা একটু কাশি লাগলো, তো হচ্ছে তারপরে এখন আমার অপারেশনের ডেট বললো যে এত তারিখে ফার্স্ট অপারেশন তোমার হবে। প্রথম একটা হিপ জয়েন্ট হয় এরকম ডান সাইডে, যে হিপ জয়েন্ট অপারেশন হয়, তারপরে একটা আঁটু অপারেশন হয়, তারপরে রাইট সাইড মানে এই সাইডের দিকে আর একটা হিপ জয়েন্ট সার্জারি হয়। এরকম করে 45 দিন যাবৎ আমি কিন্তু ওই সিএমসি হচ্ছে অপারেশনের আর কি, যে যাতে আর কি বেডেতে আর কি ভর্তি রাখতে হয়, যেখান দিয়ে বেডেতে ভর্তি করে আর অন্য জায়গায় নিয়ে যেয়ে পোল ব্যাংক বিল্ডিং বলে একটা জায়গা আছে, বিল্ডিং আছে ওখানে সিএমসির ভিতরে, তো ওখানে নিয়ে যে সার্জারি করা, ওখানটা ফুল বিল্ডিংটা 5তলা বিল্ডিংটা ফুল বিল্ডিংটাই কিন্তু সার্জারির জন্য আর কি, ঠিক আছে। ওখানে লিফটের ব্যবস্থা আছে ওখানে সার্জারির জন্য, তো ওখানে দিয়েছে আমাকে সার্জারি করতে, আবার বাপস দিয়েছে আমাকে বেডে এরকম ভর্তি করে দিত। তো এরকম করে 45 দিন কেটে গেছে বন্ধুরা এরকম করে। তো 45 দিন কাটার পরে আমার ডিসচার্জের পালা এসেছে, আমাকে বললো যে হরিবাবু তোমার 4 লাখ টাকা অলরেডি খরচা হয়ে গেছে, 1 লাখ টাকা আমরা রেখেছি তোমার ফিজিওথেরাপির জন্য, পরবর্তীকালে তোমার ফিজিওথেরাপি লাগবে, কেননা তুমি একজন স্পাইনাল কর্ড ইঞ্জুরি পেশেন্ট, ঠিক আছে। তোমার D9 ফ্র্যাকচার হয়েছিল গাড়িতে অ্যাক্সিডেন্টের সময়, আমি প্রথমবার কিন্তু জানতে পারি যে আমার D9 ফ্র্যাকচার হয়েছে, ওনারা বলে। তার আগে কিন্তু আমাকে কেউ মানে যে সার্জারি করেছিল সেও কিন্তু বলে না যে হচ্ছে আমার D9 ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে। তো ওখানে ডাক্তারবাবুরা বলে যে তোমার D9 ফ্র্যাকচার হয়েছে। তো আমি তখন বলি শোনার পরে যে ডাক্তারবাবু আমি কি আবার আগের মতো হাঁটাচলা করতে পারবো না? তা পারবো না। তখন ডাক্তারবাবু একদম চোখ বুঝিয়ে একদম ওনার যেন মুখেই ছিল কথাটা, ঠিক আছে। উনি একদম বলা মাত্রই বলে যে হরিপদ তোমাকে আমরা এটা বলতে পারবো না তুমি হচ্ছে এই কালকে হাঁটতে পারবে বা এই আজকে হাঁটতে পারবে, এখন বলতে পারবো না, ঠিক আছে। এরকম বলতে পারবো না, আবার এটাও বলতে পারবো না যে তুমি কোনোদিন হাঁটতেও পারবে না, ঠিক আছে। এরকম বলতে পারবো না, কেননা আজ পর্যন্ত মেডিকেল লাইনে স্পাইনাল কর্ড ব্রেন ইঞ্জুরি এইসবের জন্য একদম আগের মতো পেশেন্টকে আবার সুস্থ করে দেওয়া যাবে মানে সার্জারির দ্বারাই, মেডিসিনের দ্বারাই, ঠিক আছে। আবার আগের মতো পুরো একদম 100% সুস্থ করে দিয়ে যাবে, কিন্তু এরকম আজ পর্যন্ত কোনো মেডিসিন বা কোনো সার্জারি বেরায়নি, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, একমাত্র পথ ফিজিওথেরাপি। তুমি একমাত্র যদি একটা স্টিক নিয়েও হাঁটতে পারো, একটা ওয়ার্কার নিয়েও পায়ে যদি জোর আনতে পারো, তো একমাত্র পথ ফিজিওথেরাপি, আর তার জন্য তোমাকে ফিজিওথেরাপি করতে হবে। আর তার সাথে আর কি তুমি কবে তোমার হচ্ছে ফিজিওথেরাপি করে কবে তোমার পায়েতে সেন্স আসবে, কবে তো তুমি স্টিক নিয়ে হাঁটতে পারবে, তা সেই অপেক্ষায় তো আর বেডে তুমি শুয়ে পড়ে থাকতে পারবে না। তার জন্য তোমাকে আমরা হুইল চেয়ারে ট্রেনিং দেবো, যাতে হুইল চেয়ারের দ্বারাই পরবর্তীকালেতে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারো, সমস্ত কিছু নিজের কাজ করতে পারো, যেমন বাথরুমে যাওয়া, নিজের জামা কাপড় কাচা, সমস্ত কিছু A to Z কাজ, যেমন বেড থেকে হুইল চেয়ারে শিফটিং হওয়া, সেই হুইল চেয়ার থেকে বেডে শিফটিং হওয়া, ঠিক আছে। তো কীভাবে হুইল চেয়ারের দ্বারাই হচ্ছে মানে
স্কুটি চালানো, মানে পেছনে যে হচ্ছে 4 চাকাতে 3টে আর কি দিয়ে আর কি যে আছে স্কুটিগুলো, রেডি স্কুটিগুলো আছে, ওই স্কুটি দেখুন এই যে চালানো আমাকে ট্রেনিং দিয়েছিল। আর গাড়িটা আমি তুলতে পারি না, 4 চাকায় কীভাবে উঠে আর কি গাড়ি চালানো হয় ওই সমস্ত কিছু ওখানে কিন্তু ট্রেনিং দিয়েছিল। অটোতে কিভাবে উঠতে হয় সমস্ত কিছু, কিভাবে সিঁড়ির ধাপি দিয়ে লাফতে হয় সমস্ত কিছু A to Z কিন্তু আমাকে শিখিয়েছে ওখানে। পরবর্তীকালে ওইসব যে শিখি, আবার হচ্ছে ওই ওয়ার্কার পরে স্টিক নিয়ে কীভাবে হাঁটা চলা করতে হয়, হ্যাঁ সেইটা ওই যে ওয়ার্কার নিয়ে আমি হাঁটাচলা করছি জীবনে প্রথমবার আর কি 5 বছর, মানে 5 বছর তো এখন হয়েছে। তো অ্যাক্সিডেন্টের পরে জীবনে আর কি অত দিনের পরে আর কি প্রথমবার আর কি ওই অলরেডি 2 বছরের মতো হয়ে গিয়েছিলো, কেননা ওটা 6 মাসের মতো আমি ভেলুড়েছিলাম। তো অলরেডি বছর পরে আমি নিজের পায়ে সর্বপ্রথম দাঁড়াই, আর দাঁড়িয়ে কিছুদিন পরে আমি কিন্তু এক পা করে এখন হাঁটা চালু করি। তারপরে ওয়ার্কার স্টিক নিয়ে বাইরে আমাকে হাঁটা ট্রেনিং দেয়। একটা একদম গোটা বিল্ডিংয়ের যে বারান্দা আছে সেই বারান্দায় কিন্তু আমাকে প্রত্যেক দিন হাঁটাতো, তাহলে 1 রাউন্ড মারো 2 রাউন্ড মারো এরকমভাবে, অনেকটা বড়, কমসে কম এই পুরো রাউন্ডটা হলে 1 কিলোমিটার হবে এরকম বড়, ঠিক আছে। এরকম প্রত্যেক দিন আমাকে বলতো রাউন্ড মারতে, ঠিক আছে। ওখানে রাউন্ড মারতাম। আর এই হুইল চেয়ারগুলো ওয়ার্কারগুলো কিন্তু আমাকে সব স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কিন্তু ওখান থেকে আমাকে আর কি দেয়, ঠিক আছে। ওনারা ওখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ওয়ার্কার বলো, হুইল চেয়ার বলো, ক্যালিপ্যাডগুলো কিন্তু ওখানে পরবর্তীকালে কিন্তু আমাকে যেগুলো না আর কি আমি নিজে ওনাদের আর কি নিয়ে আর কি আমাকে এতদিন ট্রেনিং করাচ্ছিল, আমার পার্সোনাল আর কি আমাকে পরবর্তীকালে কিন্তু দেয়, সেই সব নিয়ে আমাকে কিন্তু ট্রেনিং করিয়ে শিখিয়ে দেয়। সেই মাপের আর কি ওয়ার্কার ওখানে ওনাদের একটা ওয়ার্কশপ আছে, সেখানে বানানো হয় আর কি, সেখানে নিয়ে যে আমার মাপ নিয়ে কিন্তু সমস্ত কিছু আমার হুইল চেয়ারের মাপ নিয়ে কিন্তু সমস্ত কিছু ওখানে দিয়ে আমাকে করে দেয় ওনারা, ঠিক আছে। তো এত কিছু আমি ওখানে সুবিধা পেলাম, কিন্তু আমি এখানে যদি আমি আমাদের দেশেতে মানে রাজ্যেতে যদি চিকিৎসা করতাম আশা করি ওই সার্জারিটুকুনটাই হতো, কিন্তু ওই মানে হুইল চেয়ারের ট্রেনিংগুলো কিন্তু কিছুই হতো না, ঠিক আছে। তো আমি ভাগ্যিস ওখানে গিয়েছিলাম বলে কিন্তু আমার কিন্তু ওগুলো সব কিছু করিয়েছে ওনারা, আমাকে শিখিয়েছে কীভাবে ইন্ডিপেন্ডেন্ট আর কি লাইফ জীবনযাপন করতে হয়, সেইটা আমাকে শিখিয়েছে। কেননা এরকমভাবে তো চলতে পারে না, একটা পেশেন্ট হ্যান্ডিক্যাপ হয়ে গেছে তো কী হয়েছে, তারও তো একটা জীবন আছে, তাকে তো আগে গিয়ে আর কি হাঁটাচলা নাই করতে পারুক, তিনি হচ্ছে যেন নিজের কাজটা নিজেই যেন করতে পারে, কারো যেন না সাহায্য লাগে, তার জন্য আর কি ওনারা ট্রেনিংটা দিয়ে থাকে, ঠিক আছে। তো ওনারা ট্রেনিংটা দিয়েছিল আমাকে ওখানে, তো আমি নিয়ে তারপরে আমার ডিসচার্জের পালা আসে। হ্যাঁ, আর সবচেয়ে বড়ো কথা ওখানে 21 দিন পর্যন্ত আমাকে কিন্তু কোনো চার্জ লাইনে, যেমন শুধু মেডিসিনের চার্জটা নিয়েছিল, মেডিসিন চলছিল, তো মেডিসিনে শুধু চার্জটা নিয়েছিল। 21 দিন যাবৎ আমার কিন্তু ফিজিওথেরাপির চার্জ বলো, তারপরে মানে বেডের চার্জ বলো, কিন্তু ওগুলো কিছু কিন্তু নেয়নি ওনারা, ঠিক আছে। ওটা 21 দিন কিন্তু ছাড় দিয়েছিল আমাকে, আর 2 মাস যাবৎ 50,000 টাকা করে খরচা হয়ে গেছিলো, তারপরে হুইল চেয়ার দিয়েছিল ওই পয়সাতেই, ঠিক আছে। আমার কিন্তু শেষ হয়ে গেছিলো পয়সাগুলো, তবু ওনারা কিন্তু আমাকে হেল্প করেছে। তারপর আমাকে ডিসচার্জ করে দেয়, আমি বাড়ি আসি, বাড়ি এসে ওনাদের শেখানো মানে জিনিসগুলোই আমি কিন্তু এখানে টিপস ফলো করি। ওনারা বলেছিল আমাকে যে বাড়িতে যে বেডেতে শুয়ে থাকবে না, নিজের জীবনযাপন করবে, যা কিছু করতে পারো সেইটা করবে। আমরা হুইল চেয়ারে করে শিখিয়ে দিয়েছি, তুমি কি করতে চাও সমস্ত কিছু আমাকে ট্রেনিং দিয়েছিল। আমাকে বলে আমি ওনাদেরকে বলেছিলাম যে আমাদের বাজারে একটা শপ আছে, এখন সবজির শপ আছে, সবজি বিক্রি করি, তো সেখানে আমি সবজি কিন্তু পরবর্তীকালে এখন কিন্তু আমি কিছু উপায় নেই, কিন্তু আমি এটা করতে চাই। তো ওনারা বললো যে কীভাবে, তাহলে তোমাকে তো জমিতে বসতে হবে, মাটিতে বসতে হবে, তো মাটি থেকে কীভাবে হুইল চেয়ারে বসতে হয়, হুইল চেয়ার থেকে কীভাবে মাটিতে বসতে হয়, কিন্তু তোমাকে সমস্ত কিছু আমাকে মানে শিখিয়েছিল ওখানে, ঠিক আছে। তো আমি সেই মতো এসে কিছুদিন রেস্ট নিয়ে তারপরে আমি কিন্তু ওনাদের কথা অনুযায়ী কিন্তু আমি কিন্তু আমার মায়ের সাথে সবজি ব্যবসাটা করি। পরবর্তীকালে এখন করছি না, আপনারা জানেন, যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি একটা বেডশোর কারণে কিন্তু বাইরে বেরাতে পারছি না। তো এরকমভাবে জীবনযাপন চলছে। আর ডাক্তারের রুলস আমি ফলো করছি, ডাক্তারবাবু বলেছে যে হচ্ছে তুমি বাইরে যাবে না, এখন বেডেতেই কিন্তু ওই বেড ঘাটাকে কিন্তু মানে ক্লিয়ার রাখতে হবে, ওতে কিন্তু দাবাব দিলে হবে না, ঠিক আছে, ওতে কিন্তু চাপ দিলে হবে না, কিন্তু তাহলে বেডশোটা কিন্তু খারাপ হবে। তো তার কারণে আমি কিন্তু বেডশোটাকে কিন্তু চাপ দিই না, আর এরকম সারাদিন উপর হয়ে শুয়ে থাকি। আর আপনাদের একটা ভিডিওর কারণে কিন্তু আমি আজকে এরকম বসে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য যে আমি কিভাবে এরকম হলাম। আপনাদের একটা কমেন্ট ছিল, রিকোয়েস্ট ছিল যে আপনি বলুন, তো আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা বানালাম, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন। আর কেউ যদি আমাকে হেল্প করতে চান, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, কিন্তু আমাকে ফোন করে বলতে পারবেন, ঠিক আছে। তো করেই চলছে, ঠিক আছে বন্ধুরা। তো গিয়েছিলাম একজন
মানে কোভিড চিকিৎসা করতে আর হয়ে এলাম একজন হ্যান্ডিক্যাপ পেশেন্ট হয়ে। আর আজও সেই তার সাথে আমি হ্যান্ডিক্যাপের সাথে আর কি একজন হুইল চেয়ার পেশেন্ট হয়ে রয়ে গেলাম। তার সাথে আমি কিন্তু এখনও লড়াই করে চলেছি, জানি না কতদিন লড়াই করতে হবে, জীবনে কিছু করার চেষ্টা করছি। আপনাদের সাপোর্ট চাই, আপনারা যদি না সাপোর্ট করেন আমি কিন্তু কিছুই করতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটা এতখানি। আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অল ফর সেট করে দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি করে। আর সবাইকে বলবেন আমার চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে দেয়, আর কমেন্ট করে বলবেন আমি কেমন ভিডিও বানাই, আপনাদের কেমন লেগেছে। আর কেননা আমি নতুন, এই সবে 4-5টা ভিডিও বানিয়েছি, কিছু যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন ছোট ভাইয়ের মতো। আর ফেসবুক পেজ দিকে যদি দেখে থাকেন তো ফেসবুক পেজটাকে ফলো করবেন, ঠিক আছে, লাইক করবেন, ওখানে কমেন্ট করে বলবেন। ওখানেও আমি ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দেবো, তো ওখানে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। বর্তমানে আমার একটা হুইল চেয়ারের দরকার, আমি কিন্তু অনেক এনজিওর সাথে কথা বলেছি, কিন্তু কেউ করে দিতে পারছে না, ঠিক আছে। তো আমার এই হুইল চেয়ারটা যেটা দরকার বর্তমানে, আমি সমস্ত কিছু যেন নিজেই করতে পারি, সেরকম একটা হুইল চেয়ারের এই যে ছবি দিয়েছি, নিউ মোশনের হুইল চেয়ার। এই হুইল চেয়ারটা হলে আমার কিন্তু প্রচুর উপকার হয়, প্রচণ্ড ভালো হয়। তো যে করে দিতে পারবেন বা কার কাছে গেলে ওইটা হয়ে যাবে, ঠিক আছে। কার সাথে যোগাযোগ করলে, আমি তো যেতে পারবো না, কার সাথে যোগাযোগ করলে এই হুইল চেয়ারটা হয়ে যাবে, আমি কিন্তু ফোন নম্বরে আপনারা বলতে পারেন। তো এতখানি ভিডিওটা, চলো বাই, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।